সুপ্রদর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সামনে রমজান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা মূলত তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, এছাড়াও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব AT তাজ রহমান আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। জনাব হাবিবুর রহমান হাবিব এবং কাউসার ABM রিয়াজুল কবির কাউসার, আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, যুদ্ধ একটা পরিস্থিতি আছে এবং এ কারণে দ্রব্যমূল্যের দামও বেড়েছে। বলা হচ্ছে রমজান সামনে রেখে ব্যবসায়ী সিন্ডিকেট বরাবরের মতন এবারও দাম বাড়িয়েছে। কি বলবেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সামনে দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুজন আলোচককে শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকে এই নারী দিবসে পৃথিবীর সমস্ত নারীদের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে তারা যেন বসবাস করতে পারেন, আমরা যেন তাদেরকে সম্মান দিতে পারি। নারীর প্রতি যে সহিংসতা, নারীর প্রতি যে অবিচার, নারীর প্রতি যে অ্যাসিড নিক্ষেপ, নারীর প্রতি যে ইপটিজিং থেকে শুরু করে যত ধরনের খারাপ যেগুলি আছে সেই জিনিসগুলি থেকে আগামী বছর পর্যন্ত আমার মা বোনেরা বা নারী সমাজ সুস্থভাবে যেন তারা জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা করে। জিনিসের দামের ব্যাপারে যেটা বলছেন, আসলে এটা যুদ্ধকে কেন্দ্র করে দাম বাড়েনি। যুদ্ধ শুরু হয়েছে, এখনও তো আপনার সেই সমস্ত দাম বাড়ার কারণে এখনও কোনো কিছু তো বাংলাদেশে এসে পৌঁছায়নি, এমনকি এলসিও অনেকে খুলে নেই। দাম বাড়লো কেন তাহলে? এই দামটাই আগেই, মানে রমজানে দাম বাড়বে না এই যে ঘোষণাটা দিল, এখন যারা অসৎ ব্যবসায়ী তারা ভাবলো যে রমজানের দাম বাড়াবো না, আগেই বাড়াই দিই, কথা ঠিক রাখবো, তারা আগেই বাড়াই দিই। এই হলো অবস্থা। পৃথিবীর সব দেশে আমরা জানি যে রমজানে দাম কমে, মানুষ ইফতার করে মানুষকে এবং ব্যবসার দাম কমিয়ে দেয়। সারা বছর লাভ করেছে, রমজানে করবো না। আর বাংলাদেশে উল্টা, 2 গুণ 3 গুণ লাভ তো করেই, আবার ভেজাল দেয় তার ভিতরে, আবার একেবারেই অনৈতিক। তো এইটা হলো আপনার দীর্ঘদিন যাবতীয় আমরা দেখছি যে ব্যবসায়ী সিন্ডিকেট এরা সরকারের কথা শোনে না, সরকার ওদের কিছু করতে পারে না। এখানে আবার দেখা যাচ্ছে যে আমাদের বেশ করে এই জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে যারা সম্পর্কিত, যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব, তিনি হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। উনি একটা জায়গায়, আমার নিজের কানে আমি শুনি, আমার একজন বলতেছিল, উনি মন্তব্য করেছেন, সারাদিন আমি এমপিগিরি করি, মন্ত্রীগিরি করি, যাই করি না কেন, সবশেষে আমি একজন ব্যবসায়ী। এটা তার মানে পেশার কথা হয়তো বলেছেন, সবসময় ব্যবসায়ী। এবং এই ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে দেখে বলেই নিয়ন্ত্রণটা হচ্ছে না। যেমন ধরেন আমরা করোনাকালীন সময়ে সব কিছুর পরেও আমরা বারবার ওনার বক্তব্য শুনেছি আমরা, উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, ওই দিকেই ওনার প্রণোদনা বলেন যাই এইগুলো। আসলে এখানে হয়েছে কি, সারা মানুষ, সবগুলি মানুষই, আমরা সবাই মানে নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে। সে যেখানেই আসুক না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমি রিক্সা চালালেও আমি দাম বেশি চালাবো, আমি সিএনজি চালার দাম বেশি চালাবো। আমি আপনাকে একটু দিব, একটু আসি এই জন্য একটু ABM রিয়াজুল কবির কাউসার, যেটি বলা হচ্ছে যে ব্যবসায়ী সিন্ডিকেটের এক ধরনের কারসাজি আছে এবং এই কারসাজিতে যেরকম প্রতি বছরই দাম বাড়ে, এবার একটু আগে ভাগে রমজানের আগেই দাম বাড়িয়ে নিয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে। আমিও অনুষ্ঠানের শুরুতে আজকে বিশ্ব নারী দিবস, নারীদেরকে শুভেচ্ছা জানাই। আমরা নারী দিবস নিয়ে আমি শুভেচ্ছা জানাই। শেখ হাসিনা বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষাকে একটা উচ্চ ধাপে নিয়ে গেছেন, আজকে সেদিনটি পালিত হচ্ছে। এখানে দেখুন
একদিকে তো একটা যুদ্ধের আভাস আমরা দেখছি, আরেকদিকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ একটা হয়েছে কিছুদিন আগে। সেটা কি করোনার আমাদের কথা বলছেন? না, আমাদের এই যে কিছু ফসলহানি হয়েছে অতিবৃষ্টির কারণে। হ্যাঁ, ফসলে কিন্তু মূল ফসলের কোনো না হয়নি। হয়নি, এখন যেটা দুইটা কিছু জিনিস সবজি লক্ষ্য টবজি রাখতে হয়েছে। হবে। হ্যাঁ, এখানে এই হাবিব ভাই যেটা বলেছেন যে সরকার প্রণোদনা সঠিক জায়গায় দিচ্ছেন না, বা কিছু সেক্টরে দিচ্ছেন। প্রণোদনা দিচ্ছেন বলেই তো আমাদের কৃষি সেক্টর টিকে আছে। করোনা মেকলে কিন্তু এটা দোষে পড়েনি। আমাদের ধান বলেন সবজি টিকে আছেন। আরেকটা বিষয় আমরা এদিন লক্ষ্য করে দেখছি যে টিসিবির লাইনটা, এটাকে ইস্যু করতে চান না, কিন্তু টিসিবি তো সত্যিকার অর্থে না। তো টিসিবির গাড়িতে হ্যাঁ। বিশাল লাইন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটাকে নেগেটিভলি দেখার কি আছে? যেহেতু দেখুন আমাদের কয়েকটা সেক্টরের ব্যবসায়ী কিন্তু অন্য একটি দলের। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাই না? আচ্ছা। আমি যে প্রথম কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের এখন খাদ্যদ্রব্য অ্যাভেলেবেল কিনা। এমন তো না যে এই জিনিসটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, তাই না? যেমন তেলের কথা হচ্ছে, সরকার কিন্তু টিসিবির মাধ্যমে সারা বাংলাদেশে তেলটাকে অ্যাভেলেবেল করেছে। না, কিন্তু তেলের এক ধরনের কিন্তু সংকট আছে। আপনি এক দুই দিন যেতে দেন। আমরা এই মুহূর্তে আজকেও দেখেন, বলছি না আজকেও দেখেন যে এটা কিন্তু অ্যাভেলেবেল করার জন্যই লক্ষ লক্ষ ব্যারেল কিন্তু তেল, বোতলজাত তেল সারা দেশে দেওয়া হচ্ছে, এবং এটা সরকারকে তো টিসিবির মাধ্যমে দিতে হবে, নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। ব্যবসায়ীরা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বাজারে পাওয়া যাচ্ছে মানে তারা মজুত করছে, বা বেশি দামের জন্য তারা মার্কেটে দিচ্ছে না। তো সরকারের বিকল্প কি? টিসিবির মাধ্যমে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া, এবং সেটাই করা হচ্ছে। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। আরেকটা হলো যে মানুষ কিনতে পারছে কিনা, ক্রয় ক্ষমতা আছে কিনা, এটাও দেখতে হবে। এমন কোনো সমস্যা কিন্তু হয়নি। না, কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? আমার ক্রয় এটা নিয়ে ক্ষমতা- রাজনীতি করতে চায়। আমরা এই যে নিশ্চয়ই রাজনীতি হাবিব ভাইয়ের করার কাছ থেকে প্রক্রিয়া। শুনবো যে এই রাজনীতি হচ্ছে কিনা। না, অবশ্যই। কিন্তু আমার একটা ছোট্ট সাপ্লিমেন্ট ছিল যে আমার যদি ক্রয় ক্ষমতা বাড়ে তাহলে আমার 3 টাকার তেল আমি কি 4 টাকা দিয়ে কিনবো? না, এই 3 টাকার তেল কি কারণে কখন 4 টাকা হচ্ছে বা হয়, এটা বিবেচনায় নিতে হবে। নিশ্চয়ই দেখুন সেটা। আমি যেটা বলেছেন যে রোজা 1 মাস পর, দেখেন ব্যবসায়ী তো সুযোগ খুঁজবেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এটার ভালো সুযোগ না তো, খারাপ সুযোগ খুঁজছে, খারাপ সুযোগ হচ্ছে, রাইট? এটা নিশ্চয়ই। মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেন আমরা প্রত্যেক বছর খেয়াল করে দেখছি, কোনো বছর তেল নিয়ে, কোনো বছর চিনি নিয়ে, কোনো বছর আলু নিয়ে হচ্ছে। আলু তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি না। না, হ্যাঁ, আলু বাংলাদেশে বিশেষ 2টি জেলায় হয়, একটা মুন্সিগঞ্জ, এক জয়পুরহাটে। আপনি দেখুন মুন্সিগঞ্জে যারা আলু ব্যবসায়ী বা আলু মজুতকারী যারা, বা কি বলে এটাকে, আমাদের কথা তো এই যে কোনো সময় আলুর দাম অনেক বেড়ে গেল আর কোনো মৌসুমে এসে আলু রাস্তায় ফেলে দিচ্ছে। না, এবারে লক্ষ্য করুন, আমি কি একটু 3 বিরতি দিন আগে নেব আলু নাকি? ছিল 14 টাকা, আজকে 28 টাকা। 3 দিনে কি করে একটা আলু 14 থেকে 28 টাকা হয়? এই কাজটা যেটা কারা করছে? হ্যাঁ, সরকারকে একটু সময় দিতে হবে। 1-2 দিন পরে আমার মনে হয় জিনিসটা আপনি যেটা বলেছেন, একটু একটা প্রবলেম হলে, দেখুন আমি যদি বলি করোনা কালে অনেকগুলো সমস্যা হয়েছে। আমি শুনবো। আর ঠিক ছোট্ট দুইটা মানে ছোট্ট 1-2 মিনিট একটু বললে আমি একটু বিরতিতে যাব। না, এটা এই যে রেজাউল কবির কাউসার যে কথাটা বললেন, ক্রয় ক্ষমতা বেড়েছে। ক্রয় ক্ষমতা তো আমাদের বাড়তোই। তো টিসিবির লাইনে কি ভদ্রলোকেরা যেত? ডিফারেন্স কতটুকু? 4টা আইটেম মিলিয়ে কত ডিফারেন্স? খুব বেশি 250-60 টাকা। চাউল, তেল, চিনি সব দিয়ে এর জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে। না, এখানে প্যাকেটজাত তেলটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, না, যেটাই বোতলজাত পাওয়া পাওয়া যাক যায়। না কেন, বোতলজাত, সেটা বললাম। যেটাই পাওয়া যাক না কেন, যদি আমার দাম যদি 500 টাকা রিফারেন্সটা হতো সবগুলি মিলে, তাহলে দাঁড়ালেও ওরা বোঝা যায় না 500 টাকা তো অনেক টাকা। হয়তো এক শ্রেণী লোকের কাছে 500 টাকা কিছুই না, কিন্তু ওই লোকেরা দাঁড়াচ্ছে যে তার ওই ক্যাপাসিটিকে নেই, যে কারণে লাইন যে দাঁড়াচ্ছে, একটি পর্যায়ে গিয়ে দেখা লাইন শেষ হয়ে যাচ্ছে। আর টিসিবিতে দেওয়ার কারণে একটা জিনিস হচ্ছে কি, যে এখানে দুর্নীতিরও একটা ব্যাপার আছে। মানে টিসিবিতে, হ্যাঁ, দুর্নীতিটা টিসিবিতে কিভাবে হয় আপনি জানেন? আচ্ছা, না সেটা মানে সেটা এগুলো প্রচুর দুর্নীতি হয়। টিসিবিতে মানে দিলে তো যতগুলো বাজারে দেওয়া একটা দরকার, ইমপ্যাক্ট পড়ে এবং এতে বাজারের দাম কমে না, নিশ্চয়ই কিছু না, ইমপ্যাক্ট কিচ্ছু তো কমে না, আছেই। কিচ্ছু কমে না। এই চাউল দেওয়ার এই দিয়ে বাজারে কিছুই কমে না। মানে কিছু মানুষ তো বাজারে যাচ্ছে না, হ্যাঁ, কিছু মানুষ তো আছে ক্রেতা, আমি কম কিছু পয়সায় মানুষ কেনার সুযোগ কিনতে পারে, তাতে বাজারের কোনো পরিবর্তন হয় না, বাজার তাতে কমে না। কিছু লোক হয়তো কেনে লাইন ধরে কিনলে, আবার কিছু লোক আছে প্রতিদিনই তারা হয়তো লাইনে দাঁড়ায়,
এই যে এক শ্রেণীর মানুষ আছে ওটা একই নিয়ে ফ্যামিলির অনেকে দাঁড়ায়। একই ফ্যামিলি অনেকে দাঁড়ায়, এখন ওটা নিয়ে এটা বিক্রি হচ্ছে, করে, ছোটখাটো এটাও সমস্যা তো করতেছে। হচ্ছেই। ওতে কোনো আপনার বাজারে কোনো ইফেক্ট হয় না। আমার কথা হলো যে আমার এই জিনিসগুলোর দাম বাড়লোটা কেন? আমার বাজারের আমার ইম্পোর্ট ভ্যালুর সাথে আমার অন্য অন্য আনুষঙ্গিক অ্যাড করার পরে আমার একটা বলে দেওয়া উচিত এটার থেকে এটা হওয়া উচিত। এটা কেন হচ্ছে না? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন এর অন্যতম একটা কারণ হলো কি, আপনি দেখেন আজকে বাংলাদেশে করোনাকালীন পরিস্থিতি একরকম ছিল, করোনার পরবর্তী সময় যে কথা আমি বলতে চাই সেটি হলো একটা আইটেম শুধু সরকার যদি ব্যবসা না করতো তাহলে বাজারে অস্থির হতো না। কোন সেটা item? থেকে ডিজেল। এই যে ডিজেল যে সরকার ব্যবসা করতে গেল, যখন $20, $25, $30, $40 ছিল, তখনও 65 টাকা, $50 65 টাকা, $60 65 টাকা, যেই 80 ক্রস করলো তখন একবারে 80 টাকা নিয়ে গেল। অথচ গতকাল $130 উঠে পরে 135 125 নামছে। অথচ 2004-05 সালে না, কিন্তু $147 ছিল পার ব্যারেল, কিন্তু তখন কিন্তু এখন- বিএনপি 35 টাকার বিক্রি করছে। না, কিন্তু এখন যেহেতু যুদ্ধকালীন সময়ে তেলের দাম সে cross এখন করে নাই বাড়লো, তো। এখন কিন্তু সরকার না, না। তেলের দাম বাড়ায় নাই। না না, দাম বাড়ায় নাই। মানে বাড়াতে- জ্বালানি বাড়াতে তেলের দাম কতক্ষণ? বলছেন। বাড়াতে জি। কতক্ষণ? জি, $147 যখন ছিল তখন তো বিএনপি 35 টাকা দিয়েছে, 35 টাকার পেট্রোল আর 50 টাকার অকটেন। তো সেখানে $82 হওয়ার কারণে কেন আপনার 80 টাকা হলো? এখানে আপনি দেখেন যে এখন দাম বাড়ছে, এই মাল কি এখন আসছে? এসে তো খোলেন এখনো, তাহলে এখন দাম বাড়বে কেন? অন্য অন্য আইটেমের ক্ষেত্রে তাই। আর আমরা যে কথাটা বলি, এই যে গমের আটার দাম বাড়ছে, এখন পর্যন্ত কি ইউক্রেন থেকে বা রাশিয়া থেকে বা অন্য জায়গা থেকে আপনার কেউ ইচ্ছে খুলে এক জাহাজ গম নিয়ে আসছে? আনে নাই, তাহলে আটার দাম এত বাড়লো কেন? এটা তো চাউলের দাম বাড়লো কেন? এটা তো এটা ব্যবসায়ীদের totally কারসাজি। ব্যবসায়ী সিন্ডিকেট। হ্যাঁ, ব্যবসায়ী সিন্ডিকেট, এই জায়গাতে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার চাউল, এই যে আলুর কথা, যেটা আলু কৃষকদের যখন ওঠে তখন কিন্তু আলুটা দাম পায় না, যেই কৃষকের হাত থেকে সরে যায় তখন ওই যে বললাম 14 টাকা থেকে 28 টাকা, এটা 80 থেকে 50 টাকা যেতে পারে। এইটা তো বাজার কৃষক তো পায় না। ব্যবস্থাপনার বাজার ব্যবস্থাপনা একদিকে এইটা, আরেকদিকে হলো উৎপাদকের সাথে ঢাকার যে বাজার, কারণ বাজারের সাথে যে ডিফারেন্স, কারণ সেটা বাজারের সাথে ধানমন্ডি ডিফারেন্স, হ্যাঁ, শ্যামলী ডিফারেন্স, আর এইটা টোটাল হলো জিনিসটাই হলো অব্যবস্থাপনা। আমি একটু এবিএম রিয়াজুল কবির কাজ স্যার আপনার কাছ থেকে শুনে তারপরে নিশ্চয়ই আপনার কাছে শুনতে পারবো। তাজুর রহমান, যেটি আলোচনা আসছে যে এক ধরনের সিন্ডিকেশন তো আছেই, সেটি নিয়ন্ত্রণে সরকারের যেই বিগত যে কয়েক বছরের যে অবস্থা আমরা দেখেছিলাম, যে সবচেয়ে বলা হয় যে জিনিসপত্রের দাম নানা মানে ক্রাইসিসের মধ্যে গেলেও জিনিসপত্রের দাম কিন্তু সেইভাবে বাড়েনি বিগত কয়েক বছর। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে দেখা গেল 2020 সালে এই সময়, অর্থাৎ এই মার্চে প্রতি লিটার সয়াবিনের তেলের দাম ছিল 100 টাকার নিচে, কিন্তু এখন সেই সয়াবিন 170 টাকার আশপাশে। এটা ব্যাপার। চিনির কথা যদি বলি, একই অবস্থা। চিনি এই সময় ছিল, প্রতি কেজি চিনি ছিল 56 টাকা, কিন্তু এখন এবছর সেই চিনি হলো 75 টাকা। এই যে ঊর্ধ্বগতি, আপনারা কি নিয়ন্ত্রণ করতে পারছেন না? দেখুন, যে দুইটা বিষয়ের কথা আপনি বললেন, দুইটা বিষয়ের সাথে কিন্তু আমাদের আন্তর্জাতিক বাজার আমদানির একটা বিষয় আছে। আমাদের তেল ব্যবসায়ীরা কিন্তু সরকারের সাথে বসেছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু তেলের মূল্য বৃদ্ধির প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। অভিযোগ বলা হয় যে এই ব্যবসায়ী, আমাদের মন্ত্রী ব্যবসায়ীদের সাথে বসে তাদেরকে নাকচ করেছেন, কিন্তু ব্যবসায়ীরা গিয়া ভিতরে মানে গ্রিন সিগন্যাল পেয়ে তাদের কাজ তারা করেছে। না, এটা ভিতরের কথা, আমরা মনে হচ্ছে বাইরের কথাটা আলোচনা করি, তাই না? দেখুন, সরকার এটা আমলে নেয়নি, বলছে না এটা করা যাবে না, কিন্তু আমরা দেখলাম বাজারে বেড়ে গেছে না, এটা সংকট তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা গুলশান বা বিভিন্ন মার্কেটে দেখছি, ওনারা বলছেন আমার মাল দরকার 30 কার্টুন, আমাকে দিচ্ছে 5 কার্টুন। তার মানে কি, ওরা চাচ্ছে মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করতে, যেন মানুষ বাধ্য হয় বেশি দামে নিতে। কেন আমি তো প্রথমেই বলেছি, প্যানিকও সৃষ্টি করে প্যানিক দেওয়া, সৃষ্টি যে করে। তেল নাই, দেখুন, তেল দুইটা নাই, সবাই জিনিস। তেল একটা হলো যে দ্রব্য অ্যাভেলেবেল আছে কিনা, তা আর দেখতে মানুষ কেনার অবস্থা আছে কিনা। দ্রব্য না থাকলে তো একটা সমস্যা। এই ক্রাইসিসটাই তৈরি করতে চেয়েছিল। দুইটা জিনিস দেখুন, এই তেলটাকে তখন টিসিবি বৃহৎ আকারে দিচ্ছে, 1 কোটি পরিবারকে দেওয়া হবে, বাট 1 কোটি পিসও যদি তেল দেওয়া হয় এটা বিশাল অ্যামাউন্ট। এই যে দেওয়াতে হবে কি, যে ব্যবসায়ীরা যে মনে করছে আমাদের কাছ থেকে নিতে হবে, তাই না? এবং গভর্নমেন্ট কিন্তু কোনো মানে
খুচরা তেল বিক্রি করছে না, মানে ইয়েতে যেটা হচ্ছে বোতলজাত, তাই না? এতে এবং আজকে দেখেছেন 2-3 জায়গায় কয়টা ট্রাক সিজ করা হয়েছে যেখানে এগুলি ছিল, কয়টা গুদাম সিজ করা হয়েছে যেখানে তেলটা ছিল। আমি মনে করি 1-2 দিনের মধ্যে এই জিনিসটা কেটে যাবে। চিনির বাজারও আমি প্রথমেই বলেছি যেগুলো আমাদের আমদানি করতে হয়, না, কিন্তু আমদানি করার জন্য যেটি হাবিব ভাই বলছিলেন, হ্যাঁ, 3 মাস যে আগে থেকে হয় এটা আমদানি আমরা হয়। ধরে কিন্তু নিচ্ছি। আপনি একটা যুদ্ধ পরিস্থিতিকে মানে সৃষ্টি নিয়ে তারা সব বাজারে দাম না, বাড়িয়ে দেখুন ফেললো। আমাদের দেশে তেল বলেন যাই বলেন 3 থেকে 6 মাস আগেই এটা এনশিওর করা হয়, হ্যাঁ, এলসি Right? খোলাহার মাল অর্থাৎ কিনতে 3 মাস হয়। আগে যেন জি। মালটা আসে, এই প্রক্রিয়া এটা করা হয়। হ্যাঁ, অর্থাৎ মার্কেটে 3 মাসের মাল থাকবে, 3 মাসের মাল পাইপলাইনে থাকবে, সেভাবে মালগুলি আসে। কিন্তু এই যে ব্যবসায়ীরা, দেখুন এখানেও একটা রাজনীতি আছে। 2-1টা সেক্টরে যারা প্রতিনিধিত্ব করেন ব্যবসায়িক ক্ষেত্রে, এদেরকে আমরা সবাই চিনি, তাই না? এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বিরোধী দল, স্বাভাবিক, সরকারের ভুল ত্রুটি বা ইয়ে থাকতেই পারে, কিন্তু সেটা যদি জনদুর্ভোগের একটা বিষয় নিয়ে ইস্যু করে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এখনো কিন্তু এমন কোনো ঘটনা হয় না যে ঢাকা শহরে তেল পাওয়া যাচ্ছে না, চিনি পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা সংকট তো আছে। দেখুন সংকটটা তো আমি তো প্রথমেই বলেছি, দেখবেন 1-2 দিনের মধ্যে সরকার এটাকে অ্যাভেলেবেল করে ফেলবে। এবং আজকে তো অনেক জায়গায় রেড করা হয়েছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, না, কিন্তু কারা কোথায় মজুত করেছে এটা সরকারকে বের করতে হবে। কিন্তু সেখানেও আমরা টেলিভিশনের নিউজে আমরা দেখলাম জি। যে তারা অভিযোগ করেছে যে ভাই আমরা খুচরা ব্যবসায়ী, আমাদেরকে আইসা ধরে, কিন্তু যে মূল ব্যবসায়ী যাদের কাছে প্রচুর তেল আছে তাদের কাছে ধরা যায় না। আমি আসবো এটা কিন্তু আপনার কাছে। গত 2 দিন আগের কথা বলেছেন, না, এই অভিযোগটা আমরা শুনেছি। হ্যাঁ, এখন আসবো কিন্তু ওই আপনার যে কাছে। অভিযোগটা করেছে তাদেরকে ধরা হচ্ছে, জি, আচ্ছা আমি আসবো যে মজুদ নিশ্চয়ই। যারা হ্যাঁ, করেছে, যারা গুদামজাত করেছে তাদেরকে ধরা হচ্ছে। জি, আসবো যেসব আবার কাছে। আমি সিলগালা আছে। একটু তাজ রহমানের কাছ থেকে শুনে আসি। জনাব তাজ, আমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিল, অভিযোগ করা হয় যে বিশ্ববাজারে দাম বাড়ার সাথে সাথে সেটা হয়তো আমার এখানে সেই দ্রব্য বা জিনিসপত্র আসবে, তারপরে একটা বৃদ্ধির কথা আসতে পারে, কিন্তু সেই বাড়ার আগেই এই এক ধরনের ব্যবসায়ী সিন্ডিকেট এই দাম বাড়িয়ে ফেলছে। তো এর দায় দায়িত্ব আপনি কাকে দিবেন? ধন্যবাদ আপনাকে এবং 2 সহ আলোচক সহ দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। ফার্স্টেই আমি অ্যাপোলজি যে আমার গাড়ি রেখে হেঁটে যে দৌড়াইয়া শেষ পর্যন্ত আসে, আপনাদেরকেও টাইম মতো পারি নাই। 2 মিনিট আগে আপনারা চলে গেছেন নেয়ার। যাক, দেখেন দ্রব্যমূল্যটা কিন্তু বৃদ্ধি এই যুদ্ধের আগেই বাংলাদেশে শুরু হয়ে গেছে। এটা কাউসার ভাই স্বীকার করবে, আমিও করবো, আপনিও করবেন, জাতীয় করবে। আমরা এটা নিয়ে অনেকগুলো টকশো করেও ফেলছি। আমাদের এই দ্রব্যমূল্যের পিছনে কিন্তু সিন্ডিকেট, দে আর দি সো পাওয়ারফুল সিন্ডিকেট। এই যে সাধারণ খুচরা যারা আছে, 5 কার্টুন যারা বিক্রি করে, যারা তেলের 10টা বোতল আছে তার দোকানে, তাকে ধরে কোনো লাভ নেই। কারণ আপনার এই ভোক্তা অধিকার যাচ্ছে একটা ছোট্ট শপে গিয়ে এই বেচারারে ধরছে। আসলে এটা চেইন কোথায়, পাইপটা আসতে কোথা থেকে, তাকে তো দেওয়া হচ্ছে, ওখানে ব্লক করা হচ্ছে। যারা হোলসেলে নিয়ে আসছে, চিটাগাঙ্গের খাতুনগঞ্জে নিয়ে রাখে যারা, তাদের গোদাম বোরা মাল রাখা আছে, সেখানে ধরতে হবে যে কোনো গুদামে এক্সট্রা এখানে স্টক পাইল করে রাখছে কিনা বাজারে ক্রাইসিস তৈরি করার জন্য। সরকারকে এটা ইনশিওর করতে হবে। এখন সরকারকে সেই ইনশিওর জায়গা সরকার করছে, ওনারা বলছেন, কিন্তু আমরা দেখছি সরকারের মন্ত্রী মহোদয় বলছেন, এটা আমার বাণিজ্য মন্ত্রী বলছেন প্রথম যে বেড়ে যাচ্ছে, এটা কিছু করার নাই আমার। দ্বিতীয়বার বলছেন আর বাড়ানোর সুযোগ নেই, বাড়তে দিব না কোনো উপায়। মানুষ তো দুর্দল্যমান, সাধারণ মানুষ যাবে কোথায়? না, কিন্তু আপনারা যে সরকারের দায়িত্বের কথা বলছেন, কিন্তু দেখা যায় যে এই ধরনের কাজগুলো করতে গেলে, বিশেষ করে ধরপাকড়, তারপরে কিন্তু একটা মানে ব্যবসায়ী তো একটা বড় কমিউনিটি, সেই কমিউনিটিও তো কিন্তু তাদেরও তো একটা। আমাদের সরকারের নীতি হলো যে বিজনেসম্যানদেরকে তুমি ধরপাকড় করো না। পৃথিবীর সব সরকারই চায়, কিন্তু যে বিজনেসম্যানগুলা অসৎ, যারা আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, এদেশের মানুষকে র্যানসাম করতে চায়, এদেশের সাধারণ মানুষ, বাণিজ্য মন্ত্রী বলছেন এখন টিসিবির লাইনের পিছনে আপনার মধ্যবিত্তরা দাঁড়িয়ে আছে, এখন কোনো অসুবিধা নেই। এটা কি উনার ক্রেডিট দেখাচ্ছেন টিসিবির লাইনে মধ্যবিত্ত যাচ্ছে? যখন দেখছে যে রিটায়ার্ড পেনশনার যারা আছেন এই দেশের মানুষ, যার দিনে আনছে দিনে খাচ্ছে, তারা তো কিনতে পারতেছে না ভাই সেই তেলটা। এখন 2019-এর স্ট্র্যাটেজিক যেটুকু আমি দেখলাম, আপনার কোথায় ছিল 50 টাকা, এখন 80 টাকা হয়ে গেছে আপনার চালের দাম, সেই মোটা চালের দাম। কোথায় ছিল সয়াবিনের দাম আপনার 100 নিচে, এখন কোথায় ছিল আপনার চিনির দাম 50 টাকা, এখন সেই চিনিটা 80 টাকা।
আচ্ছা, এই স্ট্যাটিস্টিক গুলো যদি আপনি দেখেন, এই যে আপনি যে পরিসংখ্যানটা দিলেন, এটা কি আমরা মানে ধরে নিতে পারি এরকম যে রমজান না, বা না, যুদ্ধকালীন না, সমস্যার না, কারণে যুদ্ধ তো পরে হয়েছে, কারণে যুদ্ধটা আসতেছে। দামটা কারণ বেড়েছে, যুদ্ধ আছে, দেখেন কিন্তু মশারির ডাল, মূল সমস্যাটা মশারির অন্য ডাল, কোনো কোথাও আছে কিনা? যুদ্ধের দেশগুলো দুইটা কি কি করে সেটাও বলছি আপনাকে। মশারির ডাল 55 টাকা ছিল, এখন 105 টাকা 22 এসে। আপনি গ্যাসের এলপিজি এর দাম নিয়ে 1,151 টাকা নিয়ে না, এটা 1240 গ্যাসের টাকা থেকে এলপিজি কিন্তু প্রতি মাসে সমন্বয় হয়, এর আগের মাসের দাম দাম 151 কমেছিল। টাকা সমন্বয় করতে পারেন না আপনি। আপনি 66.79% প্রস্তাব করেছেন বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, 20% আপনি পানির দাম বাড়ানোর জন্য দিয়েছেন, যে পানিটা ফুটিয়েও খাইতে পারেন না ঢাকা শহরের মানুষ। এটা তো টেলিভিশনে দেখছি আমরা টেলিভিশনে সব চ্যানেল টেলিভিশন দেখি। সেই জায়গাটাকে আপনি ইনশিওর করতে হবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার যে ড্রাইভারটা আমার সাথে আছে, তার বেতন তো আমি বাড়াই নাই, কিন্তু তার তেলের দাম তো বেড়ে গেছে। সে এখন তার ফ্যামিলিকে নিয়ে এই তেলটা কনজিউম করবে কিভাবে? তার মুসুরির ডালের দামটা বেড়ে গেছে। সে এটা এই গ্যাপটা, এই ব্রিজ, এই গিপিংটা কিভাবে করবে? আমার সাথে আমার যে সহকারী আছে, তারও তো বেতন বাড়ে নাই। আপনার এখানে যারা কাজ করছে, আপনার টেলিভিশন চ্যানেল বেতন বাড়িয়েছে, আপনাকে তো বাড়ায় নাই। আপনি আগেরটা দিয়ে এটা কিভাবে পুষাই নেবেন? লেটস কাম টু দি রিয়েল ফ্যাক্ট। জি, এই ফ্যাক্টটা কিভাবে আমরা মানে আগামী রমজানে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু শুনে আসি রিয়াজুল কবির কাছ থেকে, তারপরে একটু ফাইবার কাছে যাবো। এই দাম বৃদ্ধিটা কি স্বাভাবিক নাকি না কোনো অস্বাভাবিক কোনো সিন্ডিকেটের কারসাজি, যেটা তাজ রহমান বলছিলেন যে অসাধু কোনো ব্যবসায়ীদের কারসাজিতেই এটা হচ্ছে? তা তো অবশ্যই, কারণ আমি প্রথমেই বলেছি যে আমাদের যেসব দ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে, এইসব দ্রব্য বাংলাদেশে অ্যাভেলেবেল, অর্থাৎ যে পরিমাণ দরকার যেরকম সেই পরিমাণ আছে। তাই না? পেঁয়াজের দাম এই এখন মানে কিছুদিন পরই পেঁয়াজ উঠবে, 15 টাকা বেড়ে গেছে 1 লাফে। আলো বেড়েছে, দাম বেড়েছে। তাই না? কারণ আলো তো আর আমরা আমদানি করি না, না, তাই না? sufficient আলু। না, পেঁয়াজ হ্যাঁ। তো কিছু আমদানি করতে এই হয়। যে বিষয়টা, এটা আমরা কত কয়েক বছর লক্ষ্য করে দেখছি, কোনো না কোনো একটা বিষয় নিয়ে কিন্তু এটা হচ্ছে, কোনো একটা পণ্য নিয়ে এই কাজটা হচ্ছে। তা আমি মনে করি সরকার একটা জায়গায় আস্থাশীল যে আমার আগামী 2-3 মাসের খাদ্য, যেসব আইটেম ধরেন চিনি বলেন, তেল বলেন, সবই আছে, পর্যাপ্ত মজুত আছে। হ্যাঁ, আপনারা হ্যাঁ, কেন এখন ফ্যাসিলিটেট করতে হবে। রাইট, এখন হয়তোবা একটু সময় লাগছে, 1-2 দিন। হ্যাঁ, টিসিবির এই মালটা ব্যাপক হারে প্রচার করা হচ্ছে ঢাকা শহর বা জেলা শহরে, এতে কিন্তু কিছু মানুষ পাচ্ছে। এখানে আমি নিম্ন মধ্যবিত্ত বলতে চাই না, আমি বলতে চাই মানুষ পাচ্ছে, একটা পরিবার পাচ্ছে। এটাকে সরকার অ্যাভেলেবল করতেছে কেন? ওই সিন্ডিকেটটা ভাঙার জন্য। জি কেন সরকারের কাছে তো একটা মজুত আছে। জি, আসবো একটু যেন হাবিবুর না, রহমান হাবিব। এটার জি, সাথে আমি আবারও দ্বিমত করব। ওই টিসিবিতে দেওয়ার কারণে বাজারে দাম কমছে না, বাজার টিসিবি নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা এক শ্রেণীর মানুষ গিয়ে ওখানে কেনে, এতে বাজার নিয়ন্ত্রণ হয় না। আর এখানে ব্যাপার হলো যে টোটাল অসাধু ব্যবসায়ী, তো এই ব্যবসায়ীগুলি 90% উপরে, 95 বলা যায়, সব সরকার সমর্থিত। ওদের আলোচনা দেখে বোঝা মানে যায়। যখন যে দল আসে সেই দলের সমর্থক। সেরকম সমর্থক হতে এটাও কিছুটা সরকার সমর্থক, এদেরকে ধরতে পারে না। আর তেলের দাম বাড়াবে, তেল কিভাবে ধরবে? হাতে তেল লাগলে কি ধরা যায়? এই তেলকে ধরার সুযোগ এই সরকারের নেই। আরেকটা জিনিস যেটা বলল, আপনি তো সরকারের পক্ষে কথা বলছেন। আপনি একবার বলছেন যে চিনি 75 টাকা, তারপরে আপনার তেল বলছেন 170 টাকা, অনেক জায়গায় তেল 200 টাকা হয়ে গেছিল, চিনি 80 টাকার উপরে, 80-85 টাকা অনেক জায়গায়। আমরা একটা মাঝামাঝি একটা ওই তো, গবেষণার এখন তথ্য কথা দেখে হলো, বলছি, সরকার এখন পক্ষ বিপক্ষ এইভাবেই নয়। এই যে হাসান মাহমুদ নামে একজন মন্ত্রী আছেন, এই তথ্যমন্ত্রী, যেখানে আমরা বসে কথা বলতেছি, আমি তো জনগণকে বলবো যে যেখানে পাবেন সেখানে ধরে বড় একটা সালাম আলাইকুম, আপনি বলেছেন 3 গুণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আমার তো 1 গুণও বাড়ে নাই। আমি তো তার সাহেবের গাড়ি চালাই, আমি তো তার সাহেবের সিকিউরিটি দিই, আমার তো বেতন তার সাহেব বাড়াই নাই। মিডিয়ার মানুষ বলবো স্যার আমার বেতন তো বাড়ে, আমি 3 গুণ বেতন, 3 গুণ ক্যাপাসিটি বাড়লো কিভাবে? আপনি স্যার আমারটা দিয়ে যান, আমারটা না দিলে আপনাকে আমি যেতে দেবো না। এই যে অবাস্তব কিছু কথাবার্তা, না হাবিব ভাই, এটা আপনি এভাবে বলতে অবাস্তব। না না, কেন বলবে? শুনেন, আয়টা বেড়েছে কোন কেন সেন্সে? বলবে? কোন মানুষ সেন্সে বাড়ে নাই? তো এখানে গ্রামে যারা কোনো কৃষিকাজ সেন্সে বাড়ে করে, নাই। লেবারি করে, যারা অটো চালায়, লেবার তাদের যারা করে, ইনকামটা দেখেন। ঢাকা শহরের রিকশাওয়ালার আচ্ছা, ইনকাম এটা- দেখেন, এটা- এটা- প্রায় বেড়েছে তো। কিছু আশ্চর্য কিছু ব্যাপার। মানুষের প্রায় আয় বেড়েছে হয়তোবা তো। বেড়েছে, আরে কিন্তু ভাই, এটা এটা তো আগে জেনারেল থেকেই আছে। লেবারের দাম 600 টাকা ছিল, 900 টাকা হয় নাই, এখন হবে কি করে? এগুলো অবাস্তব কথা বললে তো হবে না। আপনার বাড়ছে কি? আপনার আগে তেলের দাম ছিল 65 টাকা, এখন 80 টাকা দিয়ে কিনতেছে, ওইটা সে সমন্বয় করতেছে, তার ইনকাম বাড়তেছে না। এই ভাড়াটা দামের পর্যন্ত তাহলে হবে?
কিন্তু 3 গুণ বাড়ছে, বলছে 3 গুণ বাড়ছে। আরে মানুষের তো করোনাকালীন সময় আরো তো 2-3 কোটি মানুষ আর যাদের সময় নিচে চলে আসছে, জি এখানে বল 3 গুণ। আমি ওই যে রাস্তায় আপনার হাঁটি তো আমি, আপনি দেখেন তো রাস্তায় কত লোক বসে বসে হাত পাতে, এক যে গাড়ি সিগনালে পড়ার কি অবস্থা হয়, মানুষের ইনকাম বাড়ছে, অথচ গ্রামে কিছু কাজ লোকের করার লোক বাড়ছে। পাওয়া যাচ্ছে না। কিছু লোকের বাড়ছে। এটাও ঠিক যে গ্রামে কাজ না না, করার কেউ লোক বলছে পাওয়া গ্রামে যাচ্ছে না। কাজ করে লোক ধান পাওয়া কাটতে যায় গেলে 1000 টাকা না। রোজ না, দিতে হয়। হ্যাঁ। পয়সা দেয়। সেটা তো হলো একটা বিশেষ সময়, এটা কিছু বিশেষ লোকের সময়ে অভ্যাসগত অভ্যাসের তখন এটা ব্যাপার। করে। এইটা যখন আমার যখন এখন কিছু কিছু হাওড় এলাকা এখন আপনার মেশিন দিয়ে ধান কাটতেছে, কয়েকদিন পর তো বেকারই হয়ে যাবে। না, বেকার হবে এই যে কেন? যে অবস্থা, আমি তো দেখতেছি কৃষকরা এখানে আছে, একটা শ্রেণীর লোক খুব অসুবিধার মধ্যে আছে, যারা প্রোডাকশন না, কৃষকরা তো মূল এই বাড়তির দামটা কখনো কৃষক কোনো পায় না, সময় পায় না। এখন তো ধান, এখন ধান কত? অথবা এখন ধান মানে 1100 syndicate 1200 ব্যবসায়ীরা 1100 খায়। টাকা আমি করে একটু ধান। বিরতি নিয়ে ফিরি। এখন 1100 টাকা ধান কৃষক কি পেয়েছে? না, পায় নিশ্চয়ই, না। নিশ্চয়ই, আলু কি নিশ্চয়ই। পায়? পায় না। না, পায় না। এটা তো প্রত্যেক মধ্যস্থ ক্ষেত্রে পায় না। বললেন, জি। এখানে আওয়ামী লীগের কিছু লোকজনের ইনকাম বাড়ছে, তারা যদি এখন বলে আমার 3 গুণ, তাদের 17 গুণ বাড়ছে, আমরা বলে হ্যাঁ আমাদের 50 গুণ বাড়ছে। প্রথম আমি এবিএম রেজাউল কবির কাসার আপনার কাছ থেকে জানতে চাই ছোট্ট করে যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি হলো যে জিনিসটার দাম বাড়ে আর কমে না, সরকার দাম বেঁধে দিলেও ব্যবসায়ীরা সেটা করে না। না, সমস্যা আরেকটু আছে। জি, যখন যেটা নিয়ে সমস্যা হয়, হুম, আপনার পরিবারে 1 লিটার 2 লিটার বা 2 কেজি কিনা দরকার, আপনি 5 কেজি কিনছেন। না, এটার প্যানিক তৈরি হয়। না, এই যে বাজারে করাটা, প্যানিক তৈরি না, মানে আমরা তো তৈরি করে সরকার থেকে এনশিওর করছি না, সরকার যে যদি এটা পর্যাপ্ত আশ্বস্ত করতো পরিমাণ আমাকে, দ্রব্য বাংলাদেশে বিদ্যমান আছে। হ্যাঁ, এমন না যে দেশে আগামী 3 মাসের জন্য তেল নেই, আগামী 6 মাসের জন্য চিনি নেই, আমার পর্যাপ্ত চাউল বাংলাদেশে আছে, তারপরও সরকার 50 লক্ষ মেট্রিক টন চাউল পাইপলাইনে রেখেছে যদি কোনো সমস্যা হয়। কারণ আমাদের সারা বাংলাদেশ কিন্তু এখন গ্রিন মানে না, কাসর ভাই, 2 মাস পর দানটা উঠবে। এই আশ্বস্তটা তো সরকারকে করতে হবে, আমার এই বিশ্বাস অর্জন করতে হবে। কারণ আমরা দেখেছি যখন এই গত মানে করোনার আগে আমরা দেখলাম লবণ নিয়ে এক ধরনের কাজ, অথচ লবণের দেখুন, কোনো ইয়া ছিল না। করোনার সময় এটা হয়েছে। প্রতিনিয়ত শুনেছি সমস্যা, জি, সমস্যা সরকার 3 থেকে 7 দিনের মধ্যে মিটিয়েছে। কিন্তু সমস্যাটাকে এমনভাবে বলা হয়েছে, দেখুন করোনার সমস্যা কিন্তু সবাই প্রথম এবং নতুনভাবে ফেস করেছে, তাই না? এই যে আমি তো এখন বলছি যে ইতিমধ্যে সরকার যে সমস্যাগুলি হচ্ছে, এই যে তেলের নিয়ন্ত্রণ, আপনি দেখবেন 3 দিন পর মার্কেটটা ঠিক হয়ে গেছে, কিন্তু সময় দিতে হবে তো। কিন্তু এটা নিয়ে যে আমি যে আপনি বললেন ক্রাইসিস, এটা ইয়ে করবেন, কিন্তু প্যানিক সৃষ্টি করবেন, এই আমি 1 লিটার থেকে 5 লিটার না, কিনতে না, যাব, না, কিন্তু এই 5 কেজি কিনতে যাব, আপনি জনগণের উপরে দোষ দিলে তো হবে না। আমি সেটা দিচ্ছি না। এই কিছুদিন আগেও মানে কত হবে বছরখানেক আগেও আমরা দেখেছি যে পেঁয়াজের দামের ব্যাপারে আশ্বস্ত করার পরও কিন্তু 300 টাকা কেজি পেঁয়াজ মানুষের কিনতে হয়েছিল। না, যখন বাইরে থেকে মিশর থেকে বা ইউরোপ থেকে পেঁয়াজ, তখন তো এটা হয়ে গেছে আসছে, কিন্তু এই কিন্তু সরকার থেকে 15 দিন সময় দিতে হবে। যারা ব্যবসা করার এই কিন্তু সময় আমি কি কিন্তু 3 মাসের চলেছে। পেঁয়াজ কিনে রাখবো? না, নিশ্চয়ই 3 মাসের পেঁয়াজ কিনতে গেলে তো অনেক টাকা। অনেকে এই 10 কেজি পরিমাণ- কিনেছে, 15 কেজি কিনেছে। না, আমার মনে হয় এটা একদম সাধারণভাবে বলা যাবে না। আমি একটু তাজ রহমানের কাছে যাই। জনাব তাজ, আপনি কি বলবেন? আমাদের আমি দ্রব্যমূল্য যেহেতু আছে, আপনাকে আর সুযোগ না দিয়ে আমি সুযোগটা জি নিয়ে নিই। জি 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 প্লিজ। করোনার যে থাবাটা সারা দুনিয়াতেই একটা লন্ডভন্ড অবস্থায় ছিল। আমাদের দেশের অনেক মানুষের চাকরি চলে গিয়েছে, সেই লোকগুলো আবার নতুন করে চাকরিতে এখনো অনেকে আসে নাই। তাদের কি অবস্থাটা এখন হচ্ছে? আর গ্রাম থেকে যেটা কাউসার ভাই বললো, গ্রামে এখন লোক পাওয়া যায় না। গ্রামের লোক পাওয়া যায় না কথাটা মোটা আকারে 100% সঠিক না, কিছুটা সঠিক, কিন্তু এই লোকগুলো তো শহরে চলে আসছে, শহরে চলে আসছে কাজের সন্ধানে। কাজের সন্ধানে শহরে আসছে। এখন শহরে এসে যখন এই ক্রাইসিসটা শুরু হচ্ছে, তখন কি হচ্ছে? আউট অফ হ্যান্ডস। আপনি আরেক দিকে দেখবেন, এই দ্রব্যমূল্যের অতি বেশি যদি দ্রব্যমূল্য দৈনন্দিনটা বেড়ে যায়, তাহলে ক্রাইমটা বেড়ে যাবে। এটার সাথে লিঙ্কেজ, যদি মানুষ যখন পারবে না, তখন তারা হেইনিয়াস হয়ে যাবে। দর্শন, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, সোনার দোকান ডাকাতিতে এখন বেশি পাগল হয়ে যাচ্ছে। কেন? যখন খাইতে পারে না, একটা সংঘবদ্ধ হয়ে যায়। এরা কিন্তু প্রফেশনাল ডাকাত না, কিন্তু হয়ে যাচ্ছে। আমি সেদিন একটা গ্রুপ দেখলাম যে এদেরকে ফার্স্ট টাইম তারা এটাই করছে, আরেকটা বলছে এইভাবে কর, তুই তোরা করলে এত টাকা পাবে। ডিবি ধরছে এদেরকে আপনার ট্র্যাকিংকে নিয়ে। এখন তো করোনা এবং আগের সব কিছু মিলে আমাদের অলমোস্ট 4 কোটির উপরে বেকার আছে এই দেশে। আপনি সেটা যদি ধরে নেন, এটাকে আপনি সমন্বয় করবেন কিভাবে? আমি কি তাজ রহমান আপনার কাছে কি এটা যদি আপনার কাছে একটু জানতে চাই, যুদ্ধকালীন পরিস্থিতিটা কি বিবেচনা করবেন? কোনো যুদ্ধকালীন পরিস্থিতির ইম্প্যাক্টটা এখনো আসে নাই, সব জায়গায় হবে, কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কাউসারের সাথে একমত। যুদ্ধকালীন পরিস্থিতি যেন পৃথিবীর যত বড় বড় ইকোনমি আছে, আমি যা স্টাডি করি, ডেইলি দেখি, সব তারা কিন্তু নিজস্ব থেকে এখন ইভেন রাশিয়াকে তেলটা নেওয়ার জন্য বলতেছে। রাশিয়া বলছে না, স্যাংশন তুমি ঠিক করো, নাহলে আমি জার্মানির
পাইপলাইনটাও কেটে দিব, গ্যাস গ্যাস দিব গ্যাসটা দিব না। তারা বলছে ইরানের দিকে, ওই ইরানটা তোমরা এত শোষণ দিলা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডরা, এখন আবার ইরানের সাথে চাচ্ছে এরা যোগাযোগ করার জন্য। যুদ্ধকালীন এই অবস্থাটা, আমার তো লিঙ্কেড টু দি ব্রিটেন, আমার বাচ্চারা আছে ওখানে, সব কিছুর পেট্রোলের দাম এমন ভাবে বাড়ছে, সব জায়গায় বাড়বে। কিন্তু আপনার এই কথা বলে বাংলাদেশের এই ব্যবসায়ীরা, সুবিধাবাদী ব্যবসায়ীরা, সব ব্যবসায়ী না, সুবিধাবাদী ব্যবসায়ীরা যাদেরকে বলা হয় সিজনাল আপনার বিজনেসম্যান, এরা টাকারে বাল্ক রাখে, এই সিজনের সময় ইনভেস্ট করে, এই সিজনের সময় সরাই দেয়, এটা বিক্রি করে। সরকার এই জায়গাটা ফায়দা লুটতে চায়। এই ফায়দাটা যদি সরকারের সংশ্লিষ্টরা জড়িত থাকে তাহলে আরো ইজিলি করতে পারে, না তাকে যেহেতু সরকারকে এখানে নিতে হবে। দ্বিতীয়ত আমি একটা কথা না বললেই হয়, আমাদের মাননীয় মন্ত্রীদের সম্মানের সহিত বলে ওনাদের কথার সাথে একটু তো অন্তত পক্ষে হিসাব নিকাশ সরকারের, আপনি মন্ত্রী আছেন বলবেন সরকারের পক্ষে, কিন্তু এমন কিছু বলা উচিত না যেটাকে পিপুল থিংস মকারি। আপনি বললেন যে আমাদের ক্রয় ক্ষমতা এত বাড়ছে, তাহলে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা আছে, কথাটা তো ঠিক না। একটা পক্ষের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছে, আর ক্রয় ক্ষমতা বাড়লেও যে আমার ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লে 200 টাকার তেল আরো 400 গেলে ক্রয় ক্ষমতা জায়গায় যাবে। আপনাকে মনে রাখতে হবে আপনার এই দেশে 17 কোটি মানুষের মাঝে নিম্ন আয়ের মানুষ কত, মধ্য আয়ের কত, উচ্চ আয়ের কত, সেই হিসাব ধরে আপনাকে কথা বলতে হবে। সবাই তো আর পারছে না আপনার এটাতে সমন্বয় করতে। এই সমন্বয়টা রাখার জন্য আপনাকে দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, এটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে এবং আগামী রমজানের আগে এটাকে কাটেল করে একটা জায়গায় আনতে হবে। সবাই যেন এটা রমজান মাসের আগে অন্তত পক্ষে সাধারণ মানুষ যারা, তাদের অন্তত পক্ষে তাদের দিকে চেয়ে আমরা যে দ্রব্যমূল্যটা একটু হ্রাস অ্যাকশনে সরকারকে যাওয়া উচিত। নিশ্চয়ই জনাব হাবিবুর রহমান। না, এখানে খুবই পরিষ্কার জিনিস, এক কথা বারবার বলতে লাভ নাই। আপনার এখানে আমি পেঁয়াজ নিয়ে আসছিলাম 4টা, আমার রেখে দিয়েছিলেন, মনে আছে? আমাকে দিয়েছিল, আমি ভাঙুড়া গিয়েছিলাম, আমার কয়টা পেঁয়াজ দিয়েছিল, ওটা নিয়ে আমি এটিএম নিয়ে গেছিলাম, ওরা আমাকে রাখতে পারেন, আপনারা কিন্তু রেখে দিয়েছিলেন যে আমরা পেঁয়াজ ডিম ভাজি খাবো। কেন দাম বাড়লো? 250-300 টাকার কেন কিনবো? কেন? আজকে কৃষকরা পেঁয়াজ যেটা বাড়ছে, আমাদের বাংলাদেশের পেঁয়াজ, দেশি পেঁয়াজ যদি 100 টাকা করেও কিনতে হয় আমার কোনো আপত্তি নেই, আমার কৃষক যদি পায়। কৃষকের যেই পেঁয়াজ উঠা শুরু করে তখন আপনি ইম্পোর্ট আরো বেশি বাড়ায় দেন, দিয়ে তারা 15 টাকা 20 টাকার বিক্রি করে তাদের ক্যাশ ক্যাপিটাল হারায় ফেলে, পরবর্তী সময় তারা আগ্রহ হারায় ফেলে। তারপর এই যে সরকারের যে বিভিন্ন সময়ে এই সঠিক সিদ্ধান্ত না দেওয়ার জন্য আজকে আমরা ধ্বংস কেন হয়ে গেছি আপনি দেখেন। এই যে ধরেন আপনাদের এই দ্রব্যমূল্যের কথা যদি আমি বলি, মানবিক কথা যদি চিন্তা করেন, দেখেন এই যে কোরবানি ঈদের সময় চামড়ার দাম এমন কমে যায় যে গরিব মানুষ, মাদ্রাসা, এতিমখানা যারা, তারা একেবারে চামড়া ফেলে দেয়, এই অবস্থা হয়েছে। সরকারের এই বলছে, আমার ভাই কাউসার বলছে, আমি শুনে খুশি হবো, তো দেখবো কমে যাবে, আরো কয় গুণ বাড়বে সেটা বলুন না। কিন্তু এই নিয়ন্ত্রণ করে আমাদের ব্যবসায়ীদের মাইন্ডসেটটা এই নিয়ে আমাদের নিয়ন্ত্রণ করে, এবং এই কথাটা সরকারের মন্ত্রীদের লাগাম মুখে দিতে হবে। ক্রয় ক্ষমতা বেড়ে গেছে বলে, আমার ইনকাম বেড়ে গেছে বলে আমি রাত্রি শুয়ে আছি, সকালবেলা উঠে বড়লোক হয়ে গেছি, 2700 টাকা 2600 টাকা ডলার আমার মাথা পিছু ইনকাম বেড়ে গেছে। এখন যদি মাল দলবদ্ধভাবে যদি গিয়ে বলে সেটা তো একটা বিষয় আছে, কিন্তু আমরা কিন্তু প্রতি বছরই দেখি যে রমজানকে সামনে রেখে দাম বাড়ে। এই যে একটা সিন্ডিকেশন, এই দেশের অসৎ ব্যবসায়ী মানে যারা ব্যবসায়ী অল্প কিছু বাদে ম্যাক্সিমাম ব্যবসায়ী তারা থাকে, রমজানের সময় তারা লাভ করবে, খাদ্যদ্রব্য লাভ করবে, ভেজাল দিবে। একটা পাঞ্জাবি 500 টাকার পাঞ্জাবি 3000 টাকা বিক্রি করবে, সারা বছর জন্য ব্যবসা করে। আমরা শেষের দিকে, এই জন্য শেষ বলি, সরকার কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ সরকারের কথা সরকার বিশ্বাস করবে, সরকারের কথা মানুষ বিশ্বাস করে। এই সরকারকে জনগণ ভোট দিয়ে বানায় নেই, জনগণ এই সরকার বিশ্বাস করে না। সরকার যদি বলে খাদ্যদ্রব্য কোনো অভাব নাই, মানুষ মনে করে যে কালকে থেকে কিছুই পাবো না, এই হলো বাস্তবতা। জি, এবিএম রিয়াজুল কাছে শেষ সময় দেখুন, এই যেহেতু আশ্বস্ত কথা আপনি একটা বলছিলেন, যুদ্ধ চলছে, আমরা চাই না যুদ্ধটা কন্টিনিউ করুক, কিন্তু যদি কন্টিনিউ করে সারা বিশ্বে এটার জন্য ফেস করতে হবে এবং নানা ক্রাইসিস তৈরি হবে। দেখুন, করোনার সময় আপনার মনে আছে কিনা, আমাদের কিন্তু ম্যাক্সিমাম র মেটেরিয়াল তখন চীন থেকে আসতো। তো চীনে যেহেতু করোনার উত্থান, তখন কিন্তু আমরা একটু দুশ্চিন্তায় পড়েছিলাম, যদি র মেটেরিয়াল না আসে আমাদের অনেকগুলি সেক্টরে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ঠিক এখনো আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো আছে, আমরা কৃষি নির্ভর দেশ, আমাদের এই চাউলটা এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা এই সেক্টরটারে যদি চালু রাখতে পারি। গত বছর 40 লক্ষ মেট্রিক টন আমার আনতে হয়েছে। হ্যাঁ ভাই, এটা সরকারকে আনতেই হয়, শেষ করতে হবে সরকারকে। যে কোনো, যে এখনো তো 50 লক্ষ মেট্রিক টন পাইপলাইনে রেখেছে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে দেশে একটা ক্রাইসিস থাকলে সবাইকে ফেস করতে হবে।
কিন্তু নিশ্চয়ই। যখন এটাকে আমরা রাজনীতিকরণ করে ফেলতে চাই, সরকার ফেলে দিতে চাই, এটা কাম্য না। নিশ্চয়ই। সরকার তো আমরা- বলবে নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ। ভোটের মাধ্যমে নিশ্চয়ই দাম সরকার বাড়ানো তো এমনি থাকা উচিত তাই না? একদমই- এখন এই কথা যদি একদমই বলে সময় যে নেই। এই সরকার না, সেই আর সরকার অন্যদিকে। বরঞ্চ সরকার বারে বারে এটা বিভিন্ন তো সময় সরকারই না, প্রতি এটা বছর বিনা প্রতিদ্বন্দ্বে এইগুলো অশুভ কিন্তু সরকার। প্রতিরোধ করেছে এই সরকার এবং একেবারে বাজার শেষ, নিয়ন্ত্রণ রেখেছে। একদমই শেষ 30 সেকেন্ড আমি 30 শেষ সেকেন্ড করব। একটা জিনিস বলি, পেঁয়াজের যে ক্রাইসিস ছিল আপনার মনে আছে, তখন আমরা বলেছিলাম সংসদে এবং সংসদের বাইরে টকশোতে এসে বলছি যে পেঁয়াজ আমরা 80% ডিপেন্ডেন্ট অন দি ইন্ডিয়া। কেন? যখন আমাদের ক্রাইসিস শুরু হলো, ইন্ডিয়া দিল না, তখন আমরা কিন্তু ইজিপ্ট থেকে আনছি, ইভেন কি পাকিস্তানের মতো দেশ থেকেও কিন্তু আমরা পেঁয়াজ আনছি, হল্যান্ড থেকে আনা হয়েছে। হল্যান্ড থেকে আনাছে। এই 80% ডিপেন্ডেন্সিটা কমিয়ে ওয়াই নট 50-50 করি, সেই যাতে এই মনে হয় দেশটাকে সেই- আমরা বাঁচাই। এখন মূল 60 তে জায়গা- চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি মূল এই জায়গায় বছর যেটা 60 তে আপনাদের চলে বলে যাচ্ছে। যে পেঁয়াজের দাম বাড়লো, একেবারে ইলিশ মাছ সময় খাবে নাই। না। আমার মনে হয় এই যে হঠাৎ করে ইলিশ সিন্ডিকেশন মাছ- আমাদের দেশে 12 মাস রপ্তানি বেশি পেঁয়াজ হচ্ছে, নিশ্চয়ই হবে। পেঁয়াজও হচ্ছে। সেই যাই হোক, প্রক্রিয়া নেওয়া আমার হচ্ছে। আজকে আজকে আর সুযোগ নেই, আরেকটু এবং আমাদের আলোচনা পেঁয়াজ করা কিন্তু যেত। স্টোরেজে রাখা যায় না। জি, আরে কে বলছে? একদমই এই যে যেটা একদমই যে সময় নেই। চারা লাগানো পেঁয়াজ, এটা স্টোরে থাকে, সারা বছর থাকে। লাগানো মুড়ি পেঁয়াজ কাটাটা তো- উঠবে, এখন যেটা উঠবে জি, সামনে জি। 1 মাস পরে, জি। সেটা সারা বছর থাকে। জি, আমার মনে হয় শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের, জনাব হাবিবুর রহমান হাবিব, এবিএম রেজাউল কবির কাউসার এবং তাজুর রহমান, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ এই অনুষ্ঠানে ছিলেন। শুভরাত্রি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে।